প্রিয় দর্শক, আজকে সারাদিন ভারতের যন্তর মন্তরে তীব্র ছাত্র আন্দোলন হয়েছে। পুলিশের কোনো বাধা বা সেনাবাহিনীর কোনো বাধাই মানেনি ছাত্ররা। একের পর এক ব্যারিকেড ভেঙে নরেন্দ্র মোদীর বাসভবন পর্যন্ত ঘেরাও করে ফেলেছে এই ছাত্ররা। শুধু নরেন্দ্র মোদীর বাসভবনের সামনেই নয়, এমনকি পার্লামেন্টের সামনেও ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে। প্রায় 10 থেকে 12 হাজার ছাত্রছাত্রী এই আন্দোলন করেছে আজকে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশের মতো একটা ছোট দেশে তো প্রায় 10 লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, তাহলে ভারতে কেন মাত্র 10 থেকে 12 হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমেছে? আসলে ভারতের আন্দোলন মাত্র শুরু হলো। আস্তে আস্তে আরও বেশি জনগণ ভিড়বে, আরও বেশি মানুষজন আসবে এবং এই আন্দোলন আরও বেশি তীব্র আকার ধারণ করবে। ইতিমধ্যেই কিন্তু ককরোচ জনতা পার্টির এই আন্দোলনে রাস্তায় নেমেছে কৃষকরা। বর্তমানে উত্তাল কিন্তু পুরো ভারতবর্ষ। শুধু যে এবার ছাত্রছাত্রীরা আন্দোলন করছে তা কিন্তু নয়, এই ছাত্রছাত্রীর আন্দোলনের মধ্যেই নতুন করে ভারতীয় কৃষকরা আবার রাস্তায় নেমেছে। একদিকে প্রশাসনিক নীতি ও ব্যবস্থার প্রতিবাদে তরুণ ও নাগরিক সমাজের অভিনব ককরোচ জনতা পার্টির দিল্লি চলো হাক, অন্যদিকে ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রতিবাদে হাজার হাজার শত শত কৃষক দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। যদিও পুলিশ তাদেরকে মাঝপথে আটকে দিয়েছে। এই কৃষকদের একটাই দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারত যে চুক্তিগুলো করেছে সেই সব চুক্তি বাতিল করতে হবে। নরেন্দ্র মোদী সরকার আমেরিকার সাথে এমন এমন কিছু চুক্তি করেছে যেসব চুক্তিগুলো ভারতকে সরাসরি পথে বসিয়েছে। বিশেষ করে ভারতের কৃষকদেরকে এক কথায় পথে বসিয়ে দিয়েছে। নরেন্দ্র মোদী প্রশাসন আমেরিকার স্বার্থ রক্ষার জন্য বেশ কিছু অনৈতিক চুক্তি করেছে আমেরিকার সাথে। বিশেষ করে ভারত বর্তমানে বেশি দাম দিয়ে সয়াবিন, ভুট্টা, তুলা, ইথানল, আপেল, বাদাম, দুগ্ধজাত পণ্য ও অন্যান্য জিনিস আমেরিকার কাছ থেকে বেশি দাম দিয়ে ডলার খরচ করে কিনে নিয়ে আসে। এদিকে ভারতের কৃষকরা এসব পণ্য উৎপাদন করে তা ঠিকমতো বিক্রি করতে পারে না। ফলে অনেক কৃষক ফসল বিক্রি করতে না পেরে ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমরা এর আগে দেখেছি যে ভারতের কৃষকরা কতটা অসহায়ভাবে জীবনযাপন করছে। তাদের তৈরি পণ্যগুলো ভারত সরকার কেনে না, এমনকি বিদেশে অর্থ পাচারের আড়ালে তারা বেশি দাম দিয়ে আমেরিকার কাছ থেকে পণ্য কেনে। এ সমস্ত চুক্তিগুলো ভারতের কৃষকদেরকে একদম মাঠে বসিয়ে দিয়েছে। তাছাড়াও যখন থেকে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় এসেছে, বিশেষ করে বিজেপি ক্ষমতায় এসেছে, তখন থেকে তারা কৃষকদেরকে এক প্রকার ঋণ দিচ্ছে না বললেই চলে। যদিও কিছু কিছু স্থানে কৃষকদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়া হয়, তারপরও সেগুলো সুদের হার অনেক বেশি। এমনও দেখা গিয়েছে যে অনেক কৃষকরা ঠিকমতো লোন পরিশোধ করতে পারেনি, ফলে তাদের বাড়িতে থাকা হাঁস, মুরগি, গরু, ছাগলও ছিনতাই করে নিয়ে গেছে ভারতীয় মোদী সরকার। ভারতের অনেক স্থানে এমনও দেখা গিয়েছে যে অনেক কৃষককে দিনে দুপুরে আঘাত করা হচ্ছে, তাদের সব কিছু সর্বোচ্চ ভিটেমাটি কেড়ে নেওয়া হচ্ছে। ভারতের এই দৃশ্যগুলো দেখলে মনে হয় এখনও যেন ভারত সেই আদিম যুগে পড়ে আছে। পৃথিবীর আর কোথাও কিন্তু বর্তমানে কৃষকরা আন্দোলন করে না বা কৃষি আন্দোলন হয় না। প্রত্যেকটি দেশই কিন্তু তাদের দেশের কৃষকদেরকে সম্মান দেয়, কৃষকদেরকে সুযোগ সুবিধা দেয়। এমনকি বাংলাদেশেও কিন্তু একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু আছে, যেখান থেকে কৃষকরা ক্ষুদ্র ঋণ নিতে পারে এবং কৃষকরা আরও সচ্ছলভাবে চলতে পারে। কিন্তু ভারতের মতো বৃহৎ একটা দেশে এখনও কৃষি আন্দোলন হয়, কৃষকদের কোনো সুযোগ সুবিধা দেয় না ভারত সরকার। এমনকি ভারতে কিন্তু অনেক বড় বড় গরুর খামার রয়েছে। প্রায় 80 মিলিয়ন মানুষ বা 80 মিলিয়ন কৃষক এর সাথে সরাসরি সম্পৃক্ত। এমনকি দুধ থেকে যত কিছু তৈরি হয়, যেমন ঘি, পনির, সব কিছু কিন্তু ভারতেই তৈরি হয়। এরপরেও কিন্তু ভারতীয় সরকার অর্থাৎ মোদী সরকার নিজের দেশের পণ্য ব্যবহার করবে না। তারা উল্টো বেশি ডলার দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পণ্য কিনবে। এমনকি ভুট্টা, তুলার মতো জিনিসও ভারত বর্তমানে আমেরিকার কাছ থেকে কিনছে, তা আবার 4 থেকে 5 গুণ বেশি দাম দিয়ে। আসলে জনগণ এখন আর মূর্খ নেই, জনগণ বোঝে যে আমেরিকার কাছ থেকে কোনো জিনিস বেশি দামে কিনা মানে সেই টাকা কিন্তু আমেরিকাতে পাচার হচ্ছে। আর এ কারণে এবার ককরোচ জনতা পার্টির সাথে যোগ দিয়েছে ভারতের কৃষক পার্টিগুলো। একদিকে ককরোচ জনতা পার্টি, অন্যদিকে কৃষক আন্দোলন, সব কিছু মিলিয়ে মোদির অবস্থা একদম খারাপ হয়ে গেছে। কখন যে মোদি দেশ ছেড়ে পালায় তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যখন অবস্থা, তখন মোদির সব থেকে বড় প্রতিপক্ষ রাহুল গান্ধী তার বাড়ি ঘেরাও করেছে। নরেন্দ্র মোদী সরকারের বিজেপির সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী হল রাহুল গান্ধীর কংগ্রেস। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিখ্যাত গণমাধ্যম দ্য ডেইলি ইত্তেফাক একটি খবর প্রকাশ করেছে, যেখানে হেডলাইন করা হয়েছে নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে বাসভবনের সামনে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের অবস্থান।
এই কংগ্রেস বা রাহুল গান্ধী কিন্তু মোটামুটি অন্যান্য দলের থেকে ভালো আছে এবং শিক্ষিত একজন মানুষ। তিনি সকলকে সম্মান দিয়ে কথা বলতে জানে। এবার ছাত্র জনতার সাথে যোগ দিয়েছে এই কংগ্রেস পার্টি। বর্তমানে কিন্তু ভারতের যেসব ছাত্রছাত্রীরা আন্দোলন করছে তারা কিন্তু আর একা নেই, তাদের সঙ্গে যুক্ত হয়েছে কংগ্রেসের রাহুল গান্ধী। তবে বর্তমানে আজকের রাতে নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে এখনও আন্দোলন হচ্ছে কিনা বা দিল্লির ভিতরের পরিস্থিতি কি, তা এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। কারণ বর্তমানে পুরো দিল্লি জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে, অর্থাৎ পুরো দিল্লিতে এখন কোনো রকম ইন্টারনেট সংযোগ নেই। নরেন্দ্র মোদী পুরোপুরি ব্ল্যাকআউট করে দিয়েছে রাজধানী দিল্লিকে। রাজধানী দিল্লির মধ্যে আজ রাতে কী হচ্ছে, কাকে ধরা হচ্ছে, কাকে হত্যা করা হচ্ছে বা কি ঘটছে তার কোনো কিছুই এখনও জানা যাচ্ছে না। নরেন্দ্র মোদীর বাসভবন যেহেতু ঘেরাও করেছে রাহুল গান্ধী এবং সিজিপির ছাত্রছাত্রীরা, সেহেতু নরেন্দ্র মোদী এখন সে বাসভবনের ভিতরে আছে কিনা বা অন্য কোথাও অবস্থান করছে কিনা সেসব বিষয়েও এখনও কোনো তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি। এটা কিন্তু জুলাই মাস, আমাদেরকে কিন্তু আবারও সেই অতীতের জুলাইয়ের কথা মনে করিয়ে দিচ্ছে ভারতের এই আন্দোলনগুলো। 2024-এর জুলাই মাসে কিন্তু আমরা এভাবে শেখ হাসিনাকে দেশ ছেড়ে তাড়িয়েছি। সে সময় কিন্তু বাংলাদেশের ইন্টারনেটও বন্ধ করে দিয়েছিল সে সময়কার সরকার। তারপরও কিন্তু ছাত্র জনতা এক হয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে গেছে। এমনকি সংসদ ভবন ঘেরাও করেছে, শেখ হাসিনার বাড়িশুদ্ধ ঘেরাও করেছে। তারপরেই কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে শেখ হাসিনা কিন্তু ভারতে অবস্থান করছে। একদম বাংলাদেশের মতো সেম টু সেম কাহিনী বর্তমানে দিল্লিতে দেখা যাচ্ছে। এতদিন কিন্তু নরেন্দ্র মোদী এই ছাত্রছাত্রীদের বিষয় নিয়ে কোনো রকম মাথা ঘামায়নি। এমনকি ভারতের কোনো মিডিয়াকেই, মূলধারার মিডিয়াকেই এ বিষয়ে কোনো রকম সংবাদও ছাপাতে দেয়নি বিজেপি সরকার, যেন তারা এই আন্দোলনকে গুনতিতেই ধরেনি। কিন্তু এই সিজিপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির আন্দোলন যে আস্তে আস্তে এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং এটি যে সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়বে তা ভারত সরকার বুঝতে পারেনি। বিশেষ করে নরেন্দ্র মোদী তো একদমই বুঝতে পারেনি। বেশি দিন আগের কথা নয়, মাত্র 2 বছর আগেই কিন্তু সেম ঘটনা বাংলাদেশে ঘটেছে। মোদির তো উচিত ছিল বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নেওয়ার, শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেওয়ার। যদিও শেখ হাসিনা তার কাছে রয়েছে, তারপরও কিন্তু মোদী সরকার এখান থেকে কোনো রকম শিক্ষা নেয়নি। তারা ভেবেছে তারা তো দীর্ঘদিন ধরে ভারতের ক্ষমতায় আছে, তাদের অনেক বেশি ক্ষমতা হয়ে গেছে, হয়তো এই ছাত্রছাত্রীরা তাদের কোনো কিছুই করতে পারবে না। কিন্তু আজকে দিল্লির বুকে এক ইতিহাস রচনা করে দিয়েছে ককরোচ জনতা পার্টি। মাত্র কিছুদিন আগের এই পার্টিটি এত বড় হয়ে গেছে এবং এত বড় আন্দোলন তৈরি করেছে যে নরেন্দ্র মোদীর গলাও এখন শুকিয়ে গেছে। এখন শুধুমাত্র আমাদের অপেক্ষা করতে হবে, তাহলে আমরা দেখতে পাবো যে নরেন্দ্র মোদী কীভাবে দেশ ছেড়ে পালাচ্ছে। প্রিয় দর্শক, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এরকমভাবে আন্দোলন হওয়াকে আপনি কেমন চোখে দেখছেন? আপনিও কি ছাত্রছাত্রীর পক্ষে আছেন কিনা তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।